ক্ষিতিশ সারা সকাল অ্যাপোলোয় অপেক্ষা করেছে, খনি আজও আসেনি। গত 2 সপ্তাহে একবেলাও সে কামাই করেনি। ক্ষিতিশ ভয়ে রয়েছে, এই বুঝি কস্টিউম দাবি করে বসে। এখনও সে সমানে বলে যাচ্ছে, হয়নি হয়নি, ইঞ্চিখানেকের বেশি জল থেকে হাত উঠবে না। অতটা পাশের দিকে হাত যাচ্ছে কেন? ও কি, দুটো হাত ঠিকমতো সমানে চলছে না কেন? বলার সঙ্গে সঙ্গে ক্ষিতিশ মাথা নাড়ে আর ভাবে, কস্টিউম আজই কিনতে হবে দেখছি। কখনো কখনো সে জলে নেমে সাঁতার কেটে স্ট্রোক দেখিয়ে দেয়। ওদের পাশ দিয়েই অন্যরা সাঁতার কেটে যায়। বেলা গড়িয়ে যায়, কমলদিঘির জল জনশূন্য হয়ে আসে। কোনি যখন বিরক্ত হয়ে ওঠে, ক্ষিতিশ বলে, দাদার কাছে তো খুব ঘাড় নেড়েছিলিস, ভিক্টরি স্ট্যান্ডে ওটা খুব সহজ ব্যাপার ভেবেছিস? রেকর্ড করাটা গঙ্গায় আম কুড়োনো নয়, বুঝলি? ফেরার পথে গল্প করেছে পৃথিবীর বড় বড় সাঁতারুর, তাদের আন্তরিকতার, নিষ্ঠার, পরিশ্রমের। অপেক্ষা করে অবশেষে ক্ষিতিশ বেরিয়ে পড়ল অ্যাপোলো থেকে। বিষ্ণুধরের বাড়ি পৌঁছালো মিনিট 10 মধ্যে। তাকে দেখে বিষ্ণু ব্যস্ত হয়ে বলল, এই একটু আগে দর্জিপাড়া বয়েজ লাইব্রেরির লোকেরা এসেছিল ওদের অ্যানুয়াল সোশ্যাল চিফ গেস্ট করার জন্য। প্রেসিডেন্ট হবে কে জানেন? ওই বিনোদ ভর। আমি রাজি হয়ে গেছি। ওখানে দারুণ একটা স্পিচে ওকে ডাউন দিতে হবে, বুঝলেন? ক্ল্যাপ ওকে পেতে দেব না। বিষ্ণুধরের উত্তেজিত মুখ দেখে ক্ষিতিশ চটপট মতলব ভেজে নিয়ে বলল, শুধু একটা বক্তৃতায় ডাউন দিয়ে কি লাভ হবে? লোকে কিছুদিন মনে রেখেই তো ভুলে যাবে। তার থেকে এমন একটা কিছু দরকার যাতে বিনোদ ভর রেগুলার ডাউন খায়। কী রকম? বিষ্ণু কৌতূহল দেখালো। রেগুলার ডাউন কিভাবে সম্ভব? ভাবতে হয়েছে, 3 দিন ধরে ভেবেছি। ক্ষিতিশ নিজেকে গুরুত্ব দেবার জন্য গলার স্বর ভারিক্কি করে তুলল। ভেবে দেখলাম বিনোদ ভর যে অর্গানাইজেশনে আছে তার পাল্টাগুলোয় ঢুকতে হবে। ও যদি ড্রামা ক্লাবে থাকে, আপনাকেও ড্রামা ক্লাবে ঢুকতে হবে। ও যদি কোনো হরিসভার পৃষ্ঠপোষক হয়, আপনাকেও একটি হরিসভার ঘাঁটি করতে হবে। ও যদি কোনো সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হয়। আছে? বিষ্ণুধর প্রায় চেঁচিয়ে উঠল, জুপিটারের প্রেসিডেন্ট বিনোদ ভর। ক্ষিতিশ মাথা হেলিয়ে বলল, আপনাকে জুপিটারের রাইভাল ক্লাবে ঢুকতে হবে। সেটা তো অ্যাপোলো, কিন্তু ঢুকবো কি করে? বিষ্ণুধর বিমর্ষ গলায় বলল, পারেন একটা কিছু করে দিতে? চেষ্টা করতে হবে। আজও আমি নুকুল মুখুজ্জের সঙ্গে কথা বলেছি, 7,000-এর কমে রাজি হচ্ছে না। 7,000? মানে প্রেসিডেন্ট হতে গেলে ডোনেশন তো দিতেই হবে। অমনি অমনি কি আর হওয়া যায়? বিনোদ ভরও তলায় তলায় চেষ্টা করছে ওর দাদাকে অ্যাপোলোয় ঢোকাবার জন্য। 5,000 পর্যন্ত অফার করেছে। কিন্তু 7,000 কম সম করা যায় না? কত কমাবেন? 5,000-এর অফার তো পেয়েই গেছে। বিনোদ ভর এমএলএ, মন্ত্রী হবার চান্স খুব। ওকে তো সবাই হাতে রাখতে চাইবে। আপনি যদি বেশি টাকা না দেন তাহলে ওদের লাভটা কি হবে বলুন? তা তো বটেই। বিষ্ণুধর চিন্তিত হয়ে পেটে হাত বোলাতে লাগলো। ক্ষিতিশ কিছুক্ষণ ওকে লক্ষ্য করে আবার বলল, দেরি করলে চলবে না, 2-1 দিনের মধ্যেই ঠিক করে ফেলতে হবে। বিনোদের পার্টি উঠে পড়ে লেগেছে। বেশ, 7,000-ই দেব, কিন্তু... বিষ্ণুধরের কথা শেষ হবার আগেই চাকর ঘরে ঢুকে জানালো, একজন মাইজি দেখা করতে এসেছে। এরপর ক্ষিতিশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী। ক্ষিতিশকে এখানে দেখে সেও অবাক, তবে কোনো কথা বলল না। টাকাটা এনেছি। লীলাবতী তার স্বাভাবিক গাম্ভীর্যে বিষ্ণুধরকে বলল। ব্যস্ত হয়ে বিষ্ণু বলল, পাশের ঘরে আসুন, আপনার রসিদ টসিদ সব রেডি করা আছে। ওরা দুজন ঘর থেকে বেরিয়ে গেল এবং মিনিট 5 পরই বিষ্ণু একা ঘরে ফিরে এলো। ক্ষিতিশ তখন কৌতূহলে ফেটে পড়ার মতো অবস্থা। কি ব্যাপার, কিসের টাকা? ওই একটা ঘর ভাড়া নেওয়ার ব্যাপার। হাতিবাগানে আমার একটা বাড়িতে এরা দোকান করবে, টেলারিং শপ, তাই কিছু টাকা দিয়ে গেল। 5,000 টাকা? বিষ্ণুধর চমকে উঠল। কি করে জানলেন? টাকাটা যার কাছ থেকে নিলেন সে আমার স্ত্রী।
ওর কাছ থেকে সেলামি নেওয়া মানে আমার কাছ থেকে নেওয়া। বিষ্ণুধর ভ্যাবাচেকা খেয়ে গেল ক্ষিতীশের গম্ভীর মুখ দেখে। তোতলার স্বরে বলল, আমি তো তা জানতাম না। আমিও জানতাম না আপনি বাড়িওয়ালা। যাই হোক, এবার আমরা দুজনেই জানলাম। জানার পর আপনি কি টাকাটা এখন নেবেন? বিষ্টু আরও দোতলা হয়ে গেল। ইয়ে, এটা তো ব্যবসার ব্যাপার, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। ক্ষিতীশ উঠে দাঁড়ালো। চলি, বিনোদভর কোর্টে বেরিয়ে গেছে, তা রাত্রিরেই দেখা করব ওর সঙ্গে। না না, প্লিজ যাবেন না। 1000 টাকা ডোনেশন আর একটা নাইলনের কিব্যালেনের কস্টিউম কেনার জন্য 100 টাকা যদি দিতে পারেন, তাহলে গ্যারেন্টি দিচ্ছি অ্যাপোলোর প্রেসিডেন্ট করেই দেব। তবে এই সেলামির টাকাটা ফেরত দিতে হবে। তাছাড়া বক্তৃতাও আমি আর লিখে দিতে পারবো না। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতাই নেই। দুটি চোখ ছলছলিয়ে উঠেছে। শুধু মাথাটি নেড়ে বলল, গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। বিষ্ণুধর ঘর থেকে বেরিয়ে গেল এবং 100 টাকার নোটের বান্ডিল নিয়ে ফিরে সেটা ক্ষিতীশের হাতে দিয়ে বলল, উনি আপনার স্ত্রী হন তো? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? বিষ্টু জিভ কেটে কান মুড়ল। ক্ষিতীশ আর অপেক্ষা করল না। বেরিয়ে আসছে তখন শুনল বিষ্টু কাতর কণ্ঠে বলছে, আমার বক্তৃতাটার কি হবে? দেব দেব, লিখে দেব। বাড়ি ফিরে ক্ষিতীশ নোটের বান্ডিলটা নিজের বাক্সে রেখে দিয়ে ভাবতে শুরু করলো, এবার কি করবে। টাকাগুলো লীলাবতীকে ফেরত দিতেই হবে, কিন্তু তার বিনিময়ে কিছু আদায়ও করে নিতে হবে, এবং তা করতে হবে কনিরই জন্য। লীলাবতী বাড়িতে ঢুকেই জিজ্ঞাসা করল, ওখানে তুমি কি করছিলে? মাঝে মাঝে যাই বুদ্ধি পরামর্শ দিতে। তুমি কেন গেছিলে? ওর কাছ থেকেই তো ঘর নিয়েছি, সেলামির টাকা দিতে গেছিলুম। ক্ষিতীশ হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, আগে যদি আমায় বলতে তাহলে টাকাটা দিতেই হতো না। আমি বারণ করলে বিষ্ণুধরের 7 দিনেই টাকা নেবার, তবে বললে টাকাটা ফেরত দিয়ে দেবে। দেখো না একবার বলে, অনেকগুলো টাকা, দেবার সময় গা কড়কড় করছিল। লীলাবতী ব্যগ্র হয়ে বলল, কিন্তু কনিকে যে ওর বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করব ভাবছিলাম। এরপর কি অতগুলো টাকা ফেরত দেবার কথা বলা যায়? মেয়েটাকে যে খাটাবো তার জন্য কিছু তো করতে হবে। দাও গামছাটা, চান করে আসি। বিকেলে লীলাবতী অন্য মূর্তি ধরে বলল, পরের মেয়ের জন্য তো খুব মাথা ব্যথা, আর আমি যে এত কষ্ট করে দোকানটা দাঁড় করালাম, তিল তিল করে টাকা জমিয়ে ব্যবসাটা বড় করার চেষ্টা করছি, তাতে একটু সাহায্য কি করবে না? ক্ষিতীশ বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাবার আগে শুধু বলে গেল, আচ্ছা দেখছি। অ্যাপোলোয় সারা বিকেল অপেক্ষা করল ক্ষিতীশ, কোনি এলো না। নকুল মুখুজ্জের সঙ্গে দেখা হলো। প্রেসিডেন্ট পেয়েছি। কত টাকা ডোনেশন চাও নকুলদা? নকুল একটু হকচকিয়ে বলল, কত টাকা মানে? এখন বটুবাবু 500 দিচ্ছে, তাও টিপে টিপে দেয়। ঠিক আছে, আমি 2000ই ধরেছি। ক্ষিতীশ তাড়িয়ে তাড়িয়ে নকুল মুখুজ্জের অবস্থাটা লক্ষ্য করার পর বিষ্ণুধর সম্পর্কে যাবতীয় তথ্য জানিয়ে বলল, কিছু ভেবো না তুমি, টাকা এসে যাবে। তবে আমার ওই মেয়েটার পুরো ট্রেনিং ফেসিলিটি দিতে হবে কিন্তু। নকুল মুখুজ্জে একগাল হেসে মাথাটা হেলিয়ে বলল, নিশ্চয়। অ্যাপোলো থেকে বেরিয়ে ক্ষিতীশ ভাবল, মেয়েটা কেন আজ এলো না? একবার খোঁজ নেওয়া দরকার। বড্ড ফাঁকিবাজ। কিছুর একটা লোভ না দেখালে খাটতেই চায় না। তবে একটা দুর্বলতা আছে, সেটা ওর অপমানবোধ। ক্ষিতীশের প্রায় মনে পড়ে প্রাইজ না নিয়ে লেক থেকে কোনি চলে আসা, আর ঘুরে দাঁড়িয়ে তার বিজয়ী নামটি শোনার সেই ভঙ্গিটি। দাদার কাছ থেকে দূরে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ নিচু করে থাকা মেয়েটি হঠাৎ যেন দপ করে জ্বলে উঠেছিল। বস্তির মধ্যে আলো নেই। ক্ষিতীশ একটু অসুবিধায় পড়ল ঘরটা খুঁজে বার করতে। অবশেষে একটা বাচ্চা ছেলে তাকে দেখিয়ে দিল। ঘরের মধ্যে কুপি জ্বলছে। কোনির ছোট ভাই দুটো মেঝে ঘুমিয়ে, তক্তপোষে সম্ভবত ওর মা শুয়ে।
ক্ষিতীশ ডাকল, কোনি। ঘর থেকে নিঃশব্দে কোনি বেরিয়ে এলো। ব্যাপার কি তোর? আজ যাসনি কেন? এইভাবে কামাই দিলে আর তাহলে যেতে হবে না। তোর দাদাকে আমি জানিয়ে দেব, হবে টবে না কিছু তোর দ্বারা। বিরক্ত স্বরে ক্ষিতীশ বেশ জোরেই কথাগুলো বলল। কোনি কথা না বলে একইভাবে দাঁড়িয়ে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ক্ষিতীশের পিছন থেকে ক্ষণক্ষণে স্বরে কে বলে উঠল, কেমন লোক গো তুমি? কাল রাতে মেয়েটার দাদা মরে গেল, আর তুমি এখন তাকে ধমকাতে নিয়ে গেছো? ক্ষিতীশ প্রথমে বুঝতে পারেনি সে কি শুনল। পিছনে তাকিয়ে বলল, কে মারা গেছে? জানো না দেখছি। কাল বিকেল থেকে মুখে রক্ত উঠল, বলকে বলকে। রাত্রিরেই কাবার। কোনি দাদা গো। ক্ষিতীশ বার দুয়ে কেঁপে উঠল এবং শুনল কোনি খুব ক্লান্ত এবং শান্ত স্বরে বলছে, খিদ্দা, এবার আমরা কি খাবো?